আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, একদম ঈদের প্রাক্কালে মানে আগামীকালকে ঈদ। এই ঈদুল আজহার শুভেচ্ছা দিয়ে আমাদের অন্য মঞ্চের এই আলাপচারিতা শুরু করছি। যদিও ঈদ, তারপরেও আলোচনায় কিন্তু এখন আছে রাজনীতি। দেশের মানুষ রাজনীতি নিয়েই ভাবছেন, রাজনীতি নিয়ে নানা ধরনের প্রশ্ন করছেন। তো সে কারণে আজকে রাজনীতির আলোচনায় রাজনৈতিক বিশ্লেষক হিসেবে এই সময় যিনি এরই মধ্যে অনেকের মন জয় করেছেন, এই সিনিয়র সাংবাদিক এবং কলামিস্ট জনাব আনিস আলমগীরকে আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি। উনি প্রতি সপ্তাহে আসেন একদিন করে, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন। আজকেও সেরকম ভাবে আমাদের কাছে আমন্ত্রিত হয়ে এসেছেন। জনাব আনিস আলমগীর, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আর যারা এই অনুষ্ঠান দেখছেন, আমি এই সুযোগে আপনার অনুষ্ঠানের দর্শক যারা আছেন সবাইকে এবং আমার যারা আমাকে পছন্দ করেন অপছন্দ করেন যারা, তাদেরকেও এই ঈদের শুভেচ্ছা জানানোর সুযোগটা নিচ্ছি। সবাইকে যাতে এটা, এই ঈদটা যাতে সবার জীবনে যত আনন্দময় হয় এবং আমাদের রাষ্ট্রীয় জীবনে যেন আমরা একটু শান্তি পাই, সে কামনা করি। জি, জনাব আনিস আলমগীর, একটা জিনিস খেয়াল করেছেন যে এই ঈদের সময় আমরা নানা ধরনের ঘটনা দেখছি রাজনীতিতে। প্রথমে যে আলোচনাটা আমি করতে চাই সেটা হলো রাজনৈতিক শিষ্টাচারিতা, যেটা বলা হয় যে আমাদের মধ্যে এক ধরনের আমার জানি কেন মনে হচ্ছে সবাই যেন কেমন অসহিষ্ণু হয়ে উঠেছেন, কাউকে আক্রমণ করতে যে ব্যক্তিগত পর্যায়ে চলে যাচ্ছেন এবং খুবই এমন ধরনের কথাবার্তা বলেছে যেটা শিষ্টাচার বহির্ভূত বলে মনে হয় মাঝে মাঝে। আমি দু তিনটা ঘটনা বলি, তারপরে আপনার সবগুলি ব্যাখ্যা করেন। যেমন আমাদের সিনিয়র নেতা, আমরা যখন ইউনিভার্সিটিতে পড়তাম তখনই উনি অনেক সিনিয়র লিডার ছিলেন, শামসুজ্জামান দুদু। উনি একটা মন্তব্য করলেন এনসিপি সম্পর্কে। তারপরে আবার দেখলাম বরকতুল্লাহ বুলু, উনি একদম বিএনপির অনেক বড় নেতা, উনি একটা মন্তব্য করলেন, ডক্টর ইউনূসের ধর্ম বিষয়ক একটা মন্তব্য করলেন। এই মন্তব্য আবার দেখলাম, আবার আরেকটা শিষ্টাচার দেখলাম যে মানুষকে এক ধরনের উৎকোচ দেওয়ার, খুশি করার, যারা নাকি সামনে ক্ষমতায় আসতে চান তাদেরকে খুশি করতে হবে। এটার জন্য দেখলাম যে আবার খালেদা জিয়ার কাছে কেউ কেউ গরু নিয়ে যাচ্ছেন। আবার আরেকজনকে দেখলাম যে আমাদের গণপূর্তের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা, উনি খালেদা জিয়ার কাছে ওনার বাড়ির দলিল নিয়ে যাচ্ছেন, আর নাম জারি হয়েছে কি নিয়ে যাচ্ছেন। তো এই যে বিষয়গুলো, এগুলো কি আপনার কাছে খুব কেমন মনে হয়? এই জিনিস আমাদের রাজনীতি এগুলো থাকে থাকে কেন? এগুলা ভালো খারাপ মিলিয়ে আছে। তবে সবার আগে আমি ধন্যবাদ দিতে চাই যে বিএনপির তরফ থেকে আপনি যে দুই নেতার নাম বললেন, তাদেরকে তো অলরেডি সতর্ক করা হয়েছে। রাজনীতিতে এটা খুব জরুরি। আপনি একটা বাকোয়াজ বক্তৃতা দেবেন, সেটাই যেমন এক সময় চলে আপনার দর্শকদের জন্য, আপনার অডিয়েন্স যারা আছে তাদের জন্য, আপনার ভক্তদের জন্য, আবার একই সঙ্গে এগুলাকে লাগামও টানতে হয়। বিএনপি যথাসময় একটা লাগাম টেনেছে। আহ, এই উনাদেরকে কারণ দর্শানো, নোটিশ বা সতর্ক করার যেটুকু আছে সেটুকু। এই দুইজন নেতার মধ্যে দুদুভাইকে তো আমার সাথে খুবই পরিচয় আছে। ভালো মানুষ উনি। উনি একটু কথাবার্তা একটু মাঝে মাঝে একটু ভাইরালের দিকে চলে যায় আর কি। উনি ভাইরাল হওয়ার ওনার টেন্ডেন্সি আছে। আমি আমার পার্সোনালি একটা ঘটনা বলি। আমাকে 2 দিন আগেও একটা ছেলে জিজ্ঞেস করছে যে দুদু ভাইয়ের সাথে আপনার টক শোতে কি হয়েছিল। আসলে কিছুই হয় নাই। আমি, দুদু ভাই আমার টক শোতে গিয়েছেন, আমি উপস্থাপক। তো স্বাভাবিকভাবে আমরা ওনাকে সম্মান করবো। ওনাকে আমি একটা প্রশ্ন করেছিলাম শুধু, যে বিএনপি বলছে তারা যুদ্ধ অপরাধীদেরকে ইয়ে করছে, বিচারে তাদের সমর্থন আছে। তো তাহলে যুদ্ধ অপরাধী দুইজন যাদের ইয়ে হলো, অপরাধে দণ্ডিত হলো, যে একজন হচ্ছে সালাউদ্দিন কাদের চৌধুরী, আরেকজন ওই যে জামালপুর নাকি ইয়ের দিকের যে আলিম, বিএনপির হ্যাঁ যে হ্যাঁ, আলিম, আব্দুল আলিম, হ্যাঁ হ্যাঁ, মন্ত্রী আব্দুল ছিল যে আলিম। আব্দুল তো আলিম, হ্যাঁ। বিএনপি তখন মাত্র ইয়ে দিয়েছে আপনার 300 350, বিরাট টেকনাফ থেকে তেঁতুলিয়া লম্বা লাইনের আপনার কমিটি করেছে। তো হুম। সেখানে এই দুইজনের ছেলেকে রেখেছে। আমি বললাম যে আপনারা একদিকে যুদ্ধাপরাধীদের বিচার চান, আরেকদিকে দণ্ডিত দুই যুদ্ধাপরাধী এর প্রতিনিধি হিসাবে তাদের ছেলেকে রেখেছেন। এটা দিয়ে আপনারা কি বার্তা দিতে চান? আমার হ্যাঁ। মনে হয় দুদুভাই প্রস্তুত ছিলেন না। তা না, প্রস্তুত না থেকে তিনি আগরম বাগরম বলতেছেন, বাম, আওয়ামী লীগ হাবিজাবি করে আমাকে আক্রমণ করছিলেন। তা আমি কি করবো? আমি যদি বক্তা হতাম তাহলে ওনার সাথে তর্কে লাগতাম। তা আমি আর কিছু করতে পারলাম না। আমি শুধু বললাম যে দেখেন, আপনি যা ইচ্ছা বলে যাবেন, আর আপনি যদি মনে করেন যে অন্যান্য উপস্থাপকের মতো আমি
আপনারা দুইজন ঝগড়া করবেন আর মাঝখানে বসে বসে আমি মিটি মিটি হাসবো, সেটা আমি না। এই নিয়ে এটা দেখি ভাইরাল করে দিছে। আমি দুদুভাইকে পরে জিজ্ঞেস করলাম, দুদুভাই এটা হওয়া করা দরকার ছিল? আমি আমার জীবনও আমার অনুষ্ঠানে আমি চাই না যে দুইজন লোক ঝগড়া করুক, আর সেই জায়গায় আপনি আমার সাথে ঝগড়া লাগালেন। তো উনি বললেন যে আরে দেখেন এগুলো কিছু হয় না, দেখেন এটা ভাইরাল হবে। তো সত্যি তো ভাইরাল হয়েছে, এখনো লোকজন আমাকে সেটাই জিজ্ঞেস করে। তো আহ, দুদুভাই ভালো মানুষ, মাঝে মাঝে ভালো মানুষ, একটু ভালো মানুষ, খুব ভালো মানুষ। ভাইরাল টেন্ডেন্সি পেয়ে যায় আর কি। তো আমার মনে হয় যে উনার দর্শক যারা আছেন তারাও উনাকে ঠিক মতো নেবেন। আর আরেকজন নেতা বুলু সাহেবের যেটা গিয়েছে, ব্যক্তিগতভাবে আমার সাথে উনার অত দরম মরম নাই, তিনি উনাকে। তা আমার মনে হয় এটা খুবই ওনারটা খুবই আপত্তিজনক বিষয়টা, মানুষের ধর্ম নিয়ে টানাটানি করা। এবং আমাদের ইসলামের দৃষ্টিতেও যদি উনি দেখেন, ডক্টর ইউনূস যদি কোনো খ্রিস্টানকে সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, তো এটাতে তো ধর্ম পরিবর্তনের দরকারই নাই। ইহুদি এবং হ্যাঁ, খ্রিস্টানদেরকে তো আমরা এমনি বিয়ে করতে পারি, ওরাও আমাদেরকে বিয়ে রাইট। করতে পারে। তাহলে ওনার ধর্ম এখন কি আছে, এই বিষয়টা বলো ভীষণ খোঁচানো একটা। প্রথমত ধর্ম নিয়ে খোঁচানোই উচিত না, দ্বিতীয়ত আপনি যেটা খোঁচাচ্ছেন সেটা আবার অজ্ঞতা প্রসূত না। আমার তো ধর্ম পরিবর্তনের দরকার নাই। হুম। মানে ওনার জানা উচিত যে আমরা ইহুদি খ্রিস্টান দুই দুই ধর্মের, মোট মোট কথা কিতাবী ধর্মের লোকদের সাথে বিবাহ বন্ধনে কোনো সমস্যা নাই। রাইট, ধর্ম পরিবর্তন করতে হয় না, হ্যাঁ। হয় না। যাই হোক, আর আপনি গরুর কথা বলেছিলেন, এটা আমি দেখে হাসছিলাম যে এই লোক সেই গরু নিয়ে আসতেছে কোথা থেকে, বিরাট এক সাইজের গরু। এগুলো হ্যাঁ। হচ্ছে তেলের একদম চূড়ান্ত পর্যায়ে। খালেদা জিয়ার কাছে যেটা গেছে এটা কমপ্লিট চামচামি, এটা অন্য কিছু না। সে জানে খালেদা জিয়া এর থেকে বেশি টাকা দেবে। হয়তো সে 30 কোটি টাকা ধরে রাখছে, 30 লাখ টাকা ধরে রাখছে, 60 লাখ টাকা দেবে খুশি হয়ে, এই জাতীয় মেন্টালিটি ছিল। আর আহ, আমি যেটুকু জানলাম বেগম জিয়া তো সেটা গ্রহণ করেননি, এবং উনি রাইট, চেয়েছেন দোয়া। ইনফ্যাক্ট রাইট। উনার জন্য তো এই মুহূর্তে দোয়াটাই যথেষ্ট, কারণ উনি একটা হুম। শারীরিকভাবে একটা চ্যালেঞ্জের মধ্যে যাচ্ছেন। সেই সময় মানুষ এইসব গরু গরু খাওয়ার কি এমন টেন্ডেন্সি আছে, ওনার গরু বিলি করার লোক তারা এখন ইয়ে করবেন। ওনার ছেলে পরিবার এরা আছে আবার বিদেশে, তারা সেখানে ঈদ করছেন। তো যাই হোক, আপনি আরেকটা কথা বলছেন যে খালেদা জিয়ার বাসায় ইয়ে নিয়ে যাওয়া, ওই যে জমির দলিল, হ্যাঁ। আহ নামজারি নিয়ে যাওয়া, জি। এটা তো, এবং এই সরকারের একজন উপদেষ্টা নিয়ে গেছেন। ভাই, নামজারি তো আমারও হয়েছিল, আপনারও হয়, অনেকেরই হয়। আমার নামজারি ইয়েগুলো তো আমি ঠিক মতো ইয়েতেও পাই না, ভিডিও কি জানি এটা SMS এও পাই না। আর হুম। আপনি তো একেবারে পেয়ে সেটা খালেদা জিয়ার বাসায় মানে হস্তান্তর করে এসেছেন। বাপখানা এমন যে আওয়ামী লীগ সরকার বোধহয় খালেদা জিয়ার বাড়িটা নিয়ে গিয়েছিল। হ্যাঁ, এবং হুম। উনি বাড়িটা উদ্ধার করে খালেদা জিয়াকে দিতে গেছেন। তো এই সমস্ত তেলানির একটাই একটা উদ্দেশ্য, ওনারা তো আগে থেকে খালেদা জিয়ার সাথে সম্পর্কিত ছিলেন। থাকতে পারেন ভাই, আপনি ব্যক্তিগতভাবে দেখা করেন না, 100 বার করেন না, তাতে তো কোনো ইয়ে নাই, কোনো অসুবিধা নাই। কিন্তু এক্সট্রা প্রচার চান কেন যে উনাকে আপনি দলের ওনার জমির দলিল দিতে গিয়েছেন, উনার জমি তো উনার হাতে আছে, উনার কাছেই আছে, উনি ভোগ করছেন। সেই জায়গায় নামজারি যে এতদিন পরে হয়েছে, আপনি ঠিক আছে একটা ডিজিটাল নামজারির হয়তো প্রসেসটা ছিল, কিন্তু এইটাতে দিয়ে আসার মতো আমি আরেকটা জিনিস পাই, সেটা হচ্ছে যে ইলেকশন তো আজ হোক কাল হোক দিতে হবে, তাই না? আর ইলেকশনের পরে এখন যে সিনারিও আছে, তাতে মনে হচ্ছে যে বিএনপি আসবে। তো এরা যে সমস্ত অপকর্ম করছে, এরা একটা সেফ এক্সিট চায়। এটা আমরা 1-11-এর সময় দেখেছিলাম। 1-11-এর সরকার আওয়ামী লীগকে যখন টের পেয়ে গেছে যে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, তখন এদেরকে তেলানো শুরু করেছিল সেই 1-11-এর কুশীলবরা। এবং সেই তেলানোর সুবাদে তো ওরা ঠিকই সেফ এক্সিট পেয়ে আমেরিকায় গিয়ে আহ, এখন সুখে না থাক, এই দেশ থেকে তো পালাতে পেরেছে। তো এদেরও টেন্ডেন্সি আছে, যে কয়জন যে দুর্নীতি করছে বা বা জনরোষে এবং এই যে সমস্ত অপকর্ম করছে রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে, যেটা আপনি বললেন আমাদের মধ্যে একটা, শুরুতে বললেন যে আমাদের মধ্যে একটা বিভক্তি তৈরি হয়েছে, আমরা একে অন্যকে দেখতে পারছি না। এগুলো তো ডক্টর ইউনূসের শাসন, অন্য কিছু না। ডক্টর ইউনূসের মব শাসন থেকে এটা শুরু হয়েছে। কারণ আমরা একজনকে আরেকজন সহ্য করতে পারছি না, কেন? কারণ আমাদের মধ্যে এই সংস্কৃতিটা ঢুকে গেছে। শেখ হাসিনার আমলে এই বিভক্তি শুরু হয়েছিল চূড়ান্ত ভাবে। আর চূড়ান্ত ভাবে বলবো না, শুরু হয়েছিল। বা তারও আগে যদি আমি বলি যে বিএনপির সাথে জামাত যখন রাজনীতি যুক্ত হলো, তখন আমাদের রাজনৈতিক বিভক্তিটা ঠিক আহ, শুরু হয়ে গেছে তখন। কে কে রাজাকার আর কে নন রাজাকার,
এই ইস্যুগুলো তখন আমাদের মধ্যে বেশি প্রচলিত হয়ে গেছে। স্বৈরাচার তখন দ্রবীভূত হয়ে গেছে, স্বৈরাচার আর ছিল না। তো এখন সেটা আরো মাথা ছাড়া দিয়েছে, একদম চূড়ান্ত ভাবে ভাই ভাইকে সহ্য করতে পারছে না, ঘরে ঘরে ঝগড়া লাগিয়ে দিয়েছে ডক্টর ইউনূস। এবং এটা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মাধ্যমে, আওয়ামী লীগ চলে যাওয়ার পর যে অসহিষ্ণুতাকে উনি বাড়তে দিয়েছেন, সেটা দিয়ে শুরু হয়েছে। আমি কালকে রাতে আমাকে একজন বিএনপি নেতা বলছিলেন, দেখেন এরশাদের পতনের পর কিছু লোক আহ মওদুদ আহমেদের বাড়ি আক্রমণ করেছিল। হ্যাঁ, খালেদা জিয়া এই খবরটা শুনে চরমভাবে ক্ষিপ্ত হয়েছেন এবং আমানুল্লাহ আমান এবং আদার ছাত্র দলের নেতা তাদেরকে স্ট্রং ওয়ার্নিং দিয়েছেন, এইগুলা যদি, যারা এগুলা করছে তাদের একজনকেও আমি দলে রাখবো না। আমাদের হটানোর কথা ছিল এরশাদকে, এরশাদকে আমরা হটিয়েই ফেলেছি, তার আরেকজনের নেতার বাড়িতে কেন আক্রমণ করবে? নেতার বাড়িতে কে থাকে? ওখানে তো তার আবাস, তার তার জিনিসপত্র, তার পরিবারের লোকজন, সেখানে কেন আক্রমণ করবে? ডক্টর ইউনূসের ব্যর্থতা হচ্ছে এই জায়গায়, সে এই মেসেজটা দিতে পারে নাই মানুষকে, যে সে আবাসন স্থল, প্রত্যেকের বাড়ি ঘর যেভাবে ধ্বংস করছে, এই সম্পত্তি গুলা তো আমাদের দেশের রে ভাই, এগুলা তো চোরদের আর বাটপারদের হোক, আমার এই দেশের তো এগুলা। আপনি এইভাবে ধ্বংস করার জন্য ডক্টর ইউনূস দিয়েছে। যাই হোক, আমি আর বেশি কথা বললাম না এই বিষয়ে, কারণ এগুলা এগুলা আবার অনেকে মনে করে যে এগুলো আপনি বোধহয় রাজনৈতিক দলদের সাপোর্ট করছেন, কোনো ইয়েকে না। এটা দলের বিষয় না, এটা যদি জামাত নেতার বাড়ি হয় আপনি পুড়ে দেওয়ার অধিকার রাখেন না, তাই না? আওয়ামী লীগ এটা রাখে না, বা আওয়ামী লীগের লোকজনের বাসা আপনি পুড়ে দিতে পারেন না। এগুলো হচ্ছে এগুলো হচ্ছে ডক্টর ইউনূসের শাসনে আমাদের, মানে আমাদের ডিসঅ্যাপয়েন্টমেন্টের যে সমস্ত জায়গাগুলো ছিল, সেগুলোই হচ্ছে এগুলো। আমরা আসলে রাজনীতি নিয়ে কথা বলছিলাম, যে রাজনীতিতে এখন একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে বিভেদ, যে কথাটা একটু আগে আপনি বললেন, যে একটা বিভেদ তৈরি করা হয়েছে। এবং এখন দেখছি যে রাজনৈতিক দলগুলো সক্রিয় আছে তার সঙ্গে সরকারের একটা মানে মতবিরোধ দেখা দিয়েছে যে ইলেকশনটা কবে হবে। এবং আমরা এটাও দেখলাম যে অধিকাংশ দল চাচ্ছে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হোক। এবং এর মধ্যে আরেকটা ঘটনা, এই যখন মানুষের মধ্যে একটা টেনশন যে ইলেকশন কবে হবে, তখন দেখছি যে ডক্টর ইউনূস ওনার একটা ব্যক্তিগত পুরস্কার গ্রহণের জন্য ইংল্যান্ড যাচ্ছেন। এবং উনি যাচ্ছেন এটুকুর উপর নির্ভর করে অনেককে এই কথাও বলতে শুনছি যে ওখানে গেলে কি ওনার সঙ্গে তারেক রহমানের দেখা হবে। তো এই যে আলোচনাগুলো হচ্ছে, এই আলোচনাগুলো হচ্ছে কেন আসলে? দেখা হওয়ার মানে কথা কি আছে, অথবা দেখা হওয়ার প্রয়োজন কি আছে, অথবা ইলেকশন নিয়ে এত মানুষের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব এবার কেমন তৈরি হচ্ছে? হ্যাঁ, দেখার প্রয়োজন তো হতেই পারে, কারণ আহ উনি একটা প্রধান রাজনৈতিক দলের এখন বর্তমানে সক্রিয় নেতা। ওনার ডিসিশনের উপর অনেক কিছু নির্ভর করছে, এবং যে ইলেকশনের তারিখ নিয়ে যে মতভেদ, সেটাও তো ওইখান থেকেই শুরু বলতে হবে। উনি বলছেন ডিসেম্বরের মধ্যেই ইলেকশন হতেই হবে, আর ওইদিকে উনি বলছেন যে একটি রাজনৈতিক দলই চাচ্ছে, তার মানে বিরোধ তো ওইখানে এক এক প্রকার দাঁড়িয়েছে। তো সেই বিরোধ যদি ওনারা সামনাসামনি হন, উনি যেই হোটেলে থাকবেন বা ওনাদের একটা নিরপেক্ষ ভেন্যুতে যদি দেখা হয়, অসুবিধা নাই এটা। আর উনি তো এমনিতে সম্মানিত ব্যক্তি, শুধু রাষ্ট্রের ক্ষমতায় আছেন তা তো না। এখন তো রাষ্ট্রের ক্ষমতায় আছেন যেহেতু, প্রটোকল অনুযায়ী ওনার কাছে যাওয়াটা কোনো অসুবিধা নেই। রাজনৈতিক দল হিসেবে উনি নেতা হিসেবে উনি দেখা করতেই পারেন, তবে সেটা নির্ভর করছে যে ডক্টর ইউনূস চাচ্ছেন কিনা। ডক্টর ইউনূস যদি চান, অবশ্যই দেখা হতে পারে। এবং তারেক রহমানও এখানে আমার তো মনে হয় না না করার কিছু আছে। এবং এই ধরনের আলাপ আলোচনা হলে আসলে যে ডিফারেন্সেস গুলো আমাদের মধ্যে থাকে সেগুলো কমে যায়। ডক্টর ইউনূস কেন আহ, ডিসেম্বর পার করে ইলেকশন দিতে চান? এখন তো ডিসেম্বরের নামও বলেন না, এখন বলেন জুনের মধ্যেই হবে, তার মানে ডিসেম্বরের আগে বলতেন ডিসেম্বর জুন। তো এখন কেন ওনার এই পিরিয়ডটা লাগে, সেটা উনি ব্যাখ্যা করতে পারতেন। ডক্টর তারেক রহমান যদি এটা কনভিন্স হন, দ্যাটস ওকে, আমাদের তো কোনো সমস্যা নাই। বাট আমরা যেটা চাচ্ছি যে আমি নিজেও যেতে চাচ্ছি, আমি গত অনুষ্ঠানে আপনার সাথে বলেছি আমি ডিসেম্বরের মধ্যে চাই। কারণ এই জন্যই চাই যে ডক্টর ইউনূসের সরকারের যে ব্যর্থতাগুলা, এগুলো এমন চরম পর্যায়ে চলে যাচ্ছে, আমাদের জনজীবনে এগুলো আঘাত করছে। জনজীবনে আঘাত করছে বলে আমরা একটা নতুন একটা সরকার চাই। সরকারে কে আছে এটা আমরা বুঝতে পারছি না। সমস্ত টোকাই এখন সরকারের বিরাট বিরাট লোক হয়ে যাচ্ছে, যে কোনো দলের। হ্যাঁ, শুধু আওয়ামী লীগ ছাড়া, আওয়ামী লীগ ছাড়া সব দলের টোকাই এখন ক্ষমতায় আছে। তো এই অবস্থায় তো আমরা আসলে এক কেন্দ্রিক একটা ব্যবস্থা আমাদের দরকার, যে শক্তিশালীকে কারে পূজা করতে হবে। এত পূজার লোকের অভাব পড়ে গেছে, 14 জায়গায় চাঁদা দেওয়ার তো টাইম নেই।
হ্যাঁ, ব্যবসায়ীরা 14 জায়গায় চাঁদা দিতে হচ্ছে। তো এরাই চায় যে ভাই যে খাবে একই খাক, আমরা এতজনকে ট্যাক্স দিয়ে তো চলতে পারবো না। ডক্টর ইউনূসের এই ব্যর্থতার জন্য চাচ্ছে যে যেই আসুক, বিএনপি আসলে যে ঘোড়ার ডিম করে ফেলবে এটা মানুষ বিশ্বাস করে না। মানুষ মনে করে যে ওরাও একই কায়দায় চলবে, কিন্তু এই যন্ত্রণা থেকে রক্ষা পাইতে চায় মানুষ। সেদিক থেকে ডক্টর ইনুজ যত তাড়াতাড়ি সম্ভব যদি ক্ষমতা দিয়ে যান, এবং ওনার সংস্কারগুলো যেগুলো উনি করছিলেন এগুলো তো অনেকটাই আমি মনে করি যে যে প্রস্তাবগুলো এসছে অনেকটা পজিটিভ এসছে। আলী রিয়াজ কমিটির সাথে যে বৈঠকগুলো হচ্ছে সেই বৈঠকগুলো যথাযথ আমি মনে করছি যে আগাচ্ছে। ঈদের পরে আমার মনে হয় যে একটা কংক্রিট রেজাল্ট আমরা হয়তো পেয়ে যেতে পারি। সেক্ষেত্রে ডিসেম্বরের মধ্যে যদি ইলেকশন হয়ে যায় খুবই ভালো। কিন্তু ডক্টর ইনুজ সরকারের অভ্যন্তরে যে সমস্ত লোকজন আছে, কিংবা ওনারও অন্য কোনো নকশা থাকতে পারে, যে এদের মতলব আছে যে ইলেকশন ডিসেম্বরের মধ্যে দেবেই না। এরা ঠেলে ঠুলে আমার যেটুকু ধারণা এপ্রিলের দিকে ইলেকশন দিতে পারে। কারণ এপ্রিলের দিকে এরা ইলেকশন দিতে পারে, ওখানে সময় পরীক্ষা, তারপরে ঈদ সবগুলো পার করে গিয়ে ওইখানে দেবে। এবং এর সাথে জামাতের গোপন আতাত আছে। জামাত এপ্রিলেই চায়, জামাত বহুবার বলছে যে ঈদের পরে ইলেকশন, ওরকম একটা ইয়ে আছে জামাতের সাথে এদের সুর মিলে। আর এনসিপি তো ওনার পকেটে আছেই। এই দুইটা দল যখন চাইবে যে ঠিক আছে এপ্রিলে হোক ইলেকশন, আমার সমস্যা নাই, তো এই এই ঠেলে ঠেলে ওইখানেই নিয়ে যাবে। এবং ডিসেম্বরের মধ্যে ইলেকশন করতে পারবে কিনা আমার খুব সন্দেহ, যদি না চরম কোনো চাপে না পড়ে। চাপ না দিলে এই সরকার ডিসেম্বরে কিন্তু ইলেকশন দেবে একটা আমার। কথা আপনি আপনি কি খেয়াল করেছেন, তারেক রহমানের একটা বক্তৃতায় আমি শুনলাম, উনি কিন্তু বলেছেন যে 31শে ডিসেম্বরের পর একদিনও না, 31শে ডিসেম্বরের আগে হতে হবে, উনি কিন্তু এরকম উল্লেখ করে বলেছেন। তাহলে আমি চাপটা কি আসতে পারে কিনা? চাপটা তো আসবেই, আমি ওই 31 একদম স্পষ্ট করেছে আমি দেখি নাই। সে একই কথা, উনিও তো বলছেন যে 31-এর ইয়ের পরে, ওটা কি বলে, 30শে জুনের পরে একদিনও না। তো ঠিক আছে একই লাইন তো, এটা 30শে জুনের পরে একদিনও না, আর 31শে ডিসেম্বরের পর একদিনও না। আমরা তারেক রহমানের পক্ষে, আমরা 31শে ডিসেম্বরের পর একদিনও চাই না। তো আমরা এই জন্যই চাই না, সেটা ব্যাখ্যা করেছি কেন। অনেকে বলবেন যে তারেক রহমান ক্ষমতা আসতেছে আপনারা বোধহয় লাইন লাগাচ্ছেন, বা আমাদের লাইন লাগানোর দরকার নেই। আমাদের লাইন, আমরা যে লাইনে চলবে তার লাইনে আছি। আচ্ছা, আরেকটা কথা, আমি এখন একটু মানে একটু মানে পলিটিক্স এর বাইরে একটু যাই। আপনার মনে আছে যে 2.5 মাস আগে যখন আমাদের ঈদ উল ফিতর হলো, তখন সেই সময় একটা কথা বলে খুব সবাই মানে আত্মতৃপ্তি পাওয়ার চেষ্টা করেছেন সরকারের লোকেরা, যে এবার ঈদ যাত্রা খুবই স্মুথ হয়েছে, খুব ভালো হয়েছে এরকম। হুম। এবার যখন ঈদের ছুটি ঘোষণা করা হলো, প্রায় 10 দিনের লম্বা ছুটি, তখনও কিন্তু আমরা বলা বলি করেছিলাম যে এবারও তাহলে নিশ্চয়ই খুব স্মুথ হবে, কারণ লম্বা ছুটি মানুষ আস্তে আস্তে যাবে। কিন্তু বাস্তবে কিন্তু আমরা তা দেখলাম না। এবার ঈদের যাত্রা নিয়ে কিন্তু অনেক ঝামেলা হয়েছে, এবং আমি এইমাত্র যে পত্রিকাটা দেখছি, যে হুম। সেখানে লেখা হয়েছে যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে আজও 20 কিলোমিটার যানজট। ও, 20 কিলোমিটার রাস্তা ধরে এখানে যানজট, মানে গাড়িগুলো আসলে ভার্চুয়ালি থেমে আছে। থেমে থাকে। তো তো আমার কথাটা হলো, এটা দেখেন একটু বৃষ্টি পড়েছে, এতেই কিন্তু অবস্থা এরকম হয়ে গেছে। তাহলে প্রিপারেশনটা কি দাঁড়ালো? এই সময় যে বৃষ্টি হয় তো সবাই জানে। তাহলে আমরা তাহলে কি দেখলাম? মানে তাহলে আগেরটা এবং এটার সঙ্গে আপনি মিল পান কিনা? শুনেন, আগেরটা ছিল কারণ তখন রাস্তায় কোনো ইয়ে ছিল না, আপনার আহ বাজার ছিল না, গরুর বাজার ছিল না। রাইট, অনেক জায়গায় রাইট। গরুর বাজার আছে। আর দ্বিতীয়ত বর্ষা ছিল না, তখন একটু হুম, হুম, হুম। স্মুথলি গেছে। এখন এগুলা আবার ওই বর্ষার কারণে রাস্তাঘাটের অবস্থা খারাপ হয়েছে। আমি তো ঢাকা ময়মনসিংহ রোডের নিউজটাও দেখলাম। তো আসলে রাস্তার অবস্থা খুব খারাপ। এবং এই সরকার তো আসলে কিছু করছে না, এরা তো শুধু সময় পার করছে যে কিভাবে, আর তথাকথিত সংস্কার নিয়ে ব্যস্ত আছে। যে রুটিন ওয়ার্ক গুলা কিভাবে চলবে এখানে তো ওনাদের অতটা ইয়ে নাই, দৃষ্টিভঙ্গি ওইখানে নিবন্ধন করে নাই ওনারা। এটা এটা তো সত্য যে কিভাবে ওই ওই মিনিস্ট্রিটা কিভাবে সচ্ছল থাকবে, এই মিনিস্ট্রি কিভাবে সচ্ছল থাকবে তা তো না। ওনাদের কিছু আছে চুরিদারিতে, আর কিছু আছে যে সময় কাটাচ্ছে, উপদেশটা বিরাট বিরাট পা করছে। এই যে জায়গাটা এনজয় করছে তারা, তারা জনগণের সেবার জন্য এখানে দাঁড়িয়ে আছে তা না। সংস্কার কর্মসূচিতে ওনাদের মনোনিবেশ আছে, সেখানে কোনো ইয়ে নাই। সেটা কতটুকু করবে মানুষের তো সন্দেহ আছে। কিন্তু দৈনন্দিন যে একটা রেসপন্সিবিলিটি, যখন এমন যদি হয়তো আমরা কাদের মিয়ারে বলতাম যে এই আপনার রাস্তা এরকম কেন, বা ওনারে প্রধানমন্ত্রী বলতেন লোকজন কেন যাইতে পারতেছে না,
এখন তো ওইগুলো নাই। এখন তো কাদের মিয়াও আছেন কলকাতায় মহাআরামে, আর এদিকে এই যে ডক্টর। আপনি যেহেতু কাদের মিয়া কথা বললেন ওই প্রসঙ্গটা, আজকে দেখলাম যে কাদের মিয়া বিবিসি কে সাক্ষাৎকার দিয়ে বলেছে যে উনি নাকি এখনো দলের সাধারণ সম্পাদক। যে দলের রাজনৈতিক কর্মকাণ্ড নাই, যে হ্যাঁ, দলের শীর্ষ নেতৃত্ব কেউ দেশে নাই, পালিয়ে গেছে, নিজ দায়িত্বে পালিয়ে গেছে, যে দলের নেতা কর্মীরা দেশে খুবই কষ্টের মধ্যে দিন যাপন করছে তাদের এই শীর্ষ নেতৃত্বের কারণে, সেই দলের কাদের মিয়া এখনো সাধারণ সম্পাদক, এটা বেশ জোর গলায় বলছেন। এটা দেখেছেন কিনা না না, নিউজটা? উনি তো মানে গ্রামাটিক্যালি কারেক্ট উনি, কারণ উনি হ্যাঁ, বলছেন যে ডিসেম্বর পর্যন্ত আমাদের মেয়াদই আছে, তো আমি আছি, তো উনারে যতদিন ঝাঁটাপিটা করে শেখ হাসিনা বিদায় না দিবেন, কিংবা এই জনগণ যারা এই তৃণমূলের যে সমস্ত লোকজন এদেরকে নেতা নেত্রী মানে, তারা এদেরকে বিদায় না দিবে, তারা যদি না বলবেন যে আপনারা ব্যর্থ হয়েছেন, ব্যর্থতার পরে পদত্যাগ হচ্ছে জরুরি। ডিসেম্বর পাস পর্যন্ত আপনারা থাকবেন সেটা তো লিখিত বিষয় না, তখন আর থাকে না। যখন সরকার পতন হয় তখন সবকিছু পতন হয়, তখন নতুন করে কিছু করতে হয়। এদের মাথার মধ্যে তো এটা নাই। ওই কাদের মিয়াও সেই ডিসেম্বর ধরে রাখছেন, এরাও ধরে রাখছে যেহেতু মেয়াদ অতটুকু আছে, এরা তো ধরে রাখছে। শেখ হাসিনাও সেই 24 থেকে আরো 5 বছর পূরণ করবো, এরপর 5 বছর পরে এসে উনি আবার বলবেন যে আমি তো এখনো প্রধানমন্ত্রী, তো সেই স্টাইলে আর কি। শেখ হাসিনাও তো নিজের পদ ছাড়ার প্রয়োজন মনে করছেন না, তাহলে কাদের মেয়েরে আপনি কি বলবেন? কাদের বলেই তো লাভ নাই, সবগুলো তো একই অবস্থা। একটা জিনিস হ্যাঁ, আপনি লক্ষ্য করেছেন, আমি এটা বলি, আপনি এটা শেষ প্রশ্ন আমার, যে এই যে ওবায়দুল কাদেরের আমরা একাধিক ইন্টারভিউ দেখলাম অনলাইনে, এবং শেখ হাসিনারও কিছু কিছু টেলিফোন সংলাপ আমরা শুনি, মাঝে মাঝে হুম। টেলিফোনে কথা বলেন। তো একটা জিনিস আপনি খেয়াল করেন, এই দলগুলোর মধ্যে এই যে শীর্ষ নেতৃত্ব, এদের মধ্যে কিন্তু কোনো ধরনের অনুশোচনা নাই দলের, মানে সাধারণ মানুষের প্রতি, জনগণের প্রতি কোনো ধরনের তাদের ক্ষমা প্রার্থনার মনোভাব দেখা যায় না, গলার টোনে কিংবা কথায়। এমনকি নিজের দলের যারা নেতাকর্মী আছে তাদের জন্য কিন্তু ওনাদের কোনো, মানে ওই একই ধরনের একই ভঙ্গিতে মনে হয় যেন তারা এখনো ক্ষমতায় আছে। এই মানসিকতাটা কেন? এটা এর ইনহেরিট। এগুলো আপনি শুধু শেখ হাসিনা এবং আদার্স বলতেছেন, আপনার চারপাশে যেগুলোর সাথে ওদের সাথে কথা বলে দেখবেন একই মেন্টালিটি। ওরা রিগ্রেট বলে কোনো কিছু নাই ওদের কাছে। এখন বলতেছে আমরা দেশে এসে রিগ্রেট করব। দেশে এসে ওই যে জামাতিরাও তো বলতেছিল ওরা ক্ষমা চাইবে, 54 বছর চলে গেছে, ওরাও ক্ষমা চায় নাই। আওয়ামী লীগ যে রিগ্রেট করবে, কিসে রিগ্রেট করবে? আমি মনে করি না যে জামাত আর আওয়ামী লীগের যে স্বাধীনতা যুদ্ধ আর এখানে আভ্যন্তরীণ আমাদের যে কেওয়া, দুইটা এক জিনিস না। তারপরও ক্ষমা তো মানুষ জনগণের কাছে চাইতে হয় যখন জনগণের দল করবেন। এদের মেন্টালিটি তো নাই। এবং শেখ হাসিনার যখন নাই তখন বাকিদের কেন থাকবে? ওবায়দুল কাদেরের কেন থাকবে? এটাও উপর থেকে শুরু হওয়া। শেখ হাসিনারই তো দরকার ছিল ক্ষমতা যখন চলে গেছেন, দল থেকে পদত্যাগ করা, নতুন নেতৃত্ব তৈরি করে দেওয়া, যে বাবা তোরা চালা এখন দলটাকে, আমি আছি সুপ্রিম লিডার হিসেবে থাকবো। উনারই তো পদ দখল করার মেন্টালিটি চারে নাই। উনি সুপ্রিম লিডার থাকছেন, সে থাকুক, কিন্তু অন্যদের ডিস্ট্রিবিউশন করে দিই, অন্তত একজন স্পোক্স পার্সন তৈরি করি দলের, সেটাও তো করেন নাই। ফেসবুকে গাইবি পোস্ট দেওয়া ছাড়া তো এদের অন্য কোনো কাজ নাই, জি, তাই না? অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ জনাব আনিস আলমগীর। প্রিয় দর্শক, আপনারা শুনলেন যে বিভিন্ন বিষয়ে আনিস আলমগীরের মন্তব্য, এবং যে বিষয়টা আজকে আমাদের আলোচনায় প্রধানত উঠে আসলো সেটা হলো রাজনৈতিক শিষ্টাচার। এই শিষ্টাচারের অভাবটা কিন্তু আমরা সব জায়গায় দেখছি। প্রথম দিকে আলোচনাগুলোতে ছিল যে আপনার দুদু বুলু ওনাদের আচরণে যেমন ছিল, ঠিক একইভাবে কিন্তু শেষ দিকে এসে আমরা ওবায়দুল কাদের, শেখ হাসিনা, তাদের মধ্যে দেখলাম যে শিষ্টাচার বহির্ভূত আচরণ। তো এই বিষয়গুলিতে আনিস আলমগীরের যে বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো আমাদের লিখে জানাবেন। আগামীতে আবার কথা হবে। সবাই ভালো থাকবেন। সবার জন্য ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।